আমি নাহিদা। শুরুতেই টেরোজিপি সংবাদ শিরোনাম। তরুণদের আঁকা গ্রাফিতি দেখার আহ্বান প্রধান উপদেষ্টার। ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার। প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টের শহীদদের নামে 2 শতাধিক স্টেডিয়াম হবে। ক্রীড়া উপদেষ্টা। সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি পেল হোয়াইট হাউস। লেবাননের ইসরায়েলি হামলায় 12 প্যারামেডিক নিহত। WHO প্রধানের শোক এবং বাংলাদেশ ট্যুরে আসছে চ্যাম্পিয়ন ট্রফি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় বে অফ বেঙ্গল সংলাপে অংশ নেওয়া বিদেশি অতিথিদের বাংলাদেশের তরুণ বিপ্লবীদের আবেগ ও আকাঙ্ক্ষার প্রতীক গ্রাফিতি ও চিত্রকর্মগুলো ঘুরে দেখার আহ্বান জানিয়েছেন। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে 3 দিনব্যাপী বে অফ বেঙ্গল সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, বিদেশি অতিথিদের প্রতি আমার আহ্বান, ঢাকা রাস্তায় হাঁটার সময় রাস্তার দেওয়ালে আঁকা বর্ণিল চিত্রকর্মগুলো দেখার ঐতিহাসিক সুযোগ আপনারা মিস করবেন না। এই চিত্রকর্মগুলো তরুণদের আবেগ ও আকাঙ্ক্ষার প্রকাশ, যা হত্যাযজ্ঞের সময় আঁকা হয়েছিল। তিনি আরও বলেন, এগুলো দেখলে যে কেউ বিস্মিত হবেন। কি গভীর শক্তিশালী চিত্রকর্ম হত্যার সময় তরুণরা তুলে ধরেছে। অতিথিদের প্রতি উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তিনি বলেন, এখানে আপনাদের সঙ্গে থাকতে পারা সত্যিই আনন্দের। এই শহরটি মাত্র 100 দিন আগে এক অনন্য রাজনৈতিক উত্থানের সাক্ষী হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা মাত্র 100 দিন আগে একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলাম। ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার। আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনের সময় প্রধান উপদেষ্টা এ আশাবাদের কথা জানান। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বে অফ বেঙ্গল কনভারসেশন 2024 এর আয়োজন করেছেন। অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার কিংবা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি সবই এক একটি বড় বাধা বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তবু বাংলাদেশ বারবার দেখিয়েছে কিভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তরুণদের ভূমিকা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা মাত্র 100 দিন আগে একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলাম। এটি ছিল ছাত্র জনতার একটি বিপ্লব, যা 16 বছর ধরে শাসন করা এক ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে। এজন্য 1500 শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ প্রতিবাদকারীকে প্রাণ দিতে হয়েছে। আহত হয়েছেন প্রায় 20,000 ছাত্র জনতা। এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে আসুন আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি, যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, যারা চিরদিনের জন্য তাদের অঙ্গ প্রত্যঙ্গ, দৃষ্টিশক্তি এবং শারীরিক সক্ষমতা হারিয়েছেন এবং যারা এখনও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। বিদেশি অতিথিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা যখন ঢাকার রাস্তায় হাঁটবেন, তখন রাস্তাগুলোর দেয়ালে তরুণদের আবেগ এবং আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবে আঁকা রঙিন চিত্রকর্মগুলো দেখে মুগ্ধ হবেন। এই চিত্রকর্মগুলো দেখলে যে কেউ তরুণদের সৃজনশীলতার শক্তিতে মুগ্ধ না হয়ে পারবেন না। এখানে কোনো ডিজাইনার ছিল না, কোনো কেন্দ্রীয় পরিকল্পনা ছিল না এবং কেউ এর জন্য তহবিল দেয়নি। এই সভ্যতা আমাদের ব্যর্থ করেছে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। জুলাই আগস্ট অভ্যুত্থানে হওয়া শহীদদের নামে উপজেলা পর্যায়ে 220টির বেশি স্টেডিয়াম স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া উপদেষ্টা বলেন, আমাদের 220টির অধিক উপজেলা স্টেডিয়াম হবে। আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটা স্টেডিয়ামের নামই সেই উপজেলায় আমাদের যারা শহীদরা রয়েছেন তাদের নামে হবে। এছাড়া আগামী 2025 সালের পাঠ্য বইতে জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে একটি অধ্যায় সংযোজন করা হচ্ছে এবং যেখানে শহীদদের স্মৃতিকথা লেখা থাকবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি টেরোজিপি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust.
Aggressive, compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে 27 বছর বয়সী নারীকে মনোনয়ন দিয়েছেন। তিনি নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলিন। এর আগে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ছিলেন 29 বছর বয়সী রনো জিয়েগলার। রয়টার্সের প্রতিবেদন বলছে 1969 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তাকে এই পদে নিয়োগ দিয়েছিলেন। ক্যারোলিন লেভিথকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে নিয়োগের বিষয়ে শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ক্যারোলিন যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা দুর্দান্তভাবে প্রমাণ করেছে। আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা ভালোভাবে পৌঁছে দিতে তিনি সহায়তা করবেন, এ ব্যাপারে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী। দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হবেন ক্যারোলিন। 2022 সালে নিউ হ্যাম্পশায়ার থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। কংগ্রেস সদস্য অ্যালিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলিন। লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় 12 জন প্যারামেডিক নিহত হয়েছেন। স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি জড়িত এসব ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস। আজ শনিবার এক এক্স বার্তায় WHOর মহাপরিচালক জানান, লেবাননের আলবেক জেলা দৌরেস গ্রামের বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রে বিমান হামলায় 12 জন প্যারামেডিক নিহত হয়েছেন। কেন্দ্রটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। WHOর প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস লেখেন, সংঘাতের সময় স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা এখন নতুন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটা বন্ধ করতে হবে সবখানেই। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ব্যাপক হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। তবে মাসখানেকের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে জোর হামলা চালানো হচ্ছে স্থল অভিযানও। দর্শক, এবার খেলার খবর। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে পাকিস্তান সফর করতে ভারত দল অস্বীকৃতি জানানোয় পাকিস্তানের টুর্নামেন্ট আয়োজন নিয়ে অনিশ্চয়তার যেন কাটছেই না। এত সব অনিশ্চয়তার মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল ট্যুর শুরু করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা ICC। অফিসিয়াল ট্যুরের অংশ হিসেবে গতকাল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে ট্রফিটি। আগামী 16 থেকে 24 নভেম্বর পর্যন্ত পাকিস্তানে থাকবে দ্বিতীয় বিশ্বকাপ খ্যাত ICC চ্যাম্পিয়ন্স ট্রফি। 10 দিনের সফরে ট্রফিটি পাকিস্তানের মুরি, হুনজা, মুজাফফরাবাদ এবং স্কারদুতে নিয়ে যাওয়া হবে। সফরের অংশ হিসেবে আরোহণ করবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু পাহাড় কেটু। টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু হতে যাওয়া লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে যাচ্ছে না ট্রফিটি। বায়ু দূষণের মুখ্য কারণের পাশাপাশি অন্য শহরগুলোকে পর্যটনমুখী করতে এমন সিদ্ধান্ত PCB এবং পাকিস্তান সরকারের। ট্যুরের অংশ হিসেবে ট্রফিটি বাংলাদেশেও আসার কথা রয়েছে। আগামী 10 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী অনুষ্ঠিত হবে দেশে। ঢাকার শেরেবাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে ট্রফি প্রদর্শনের কথা রয়েছে। BCC আশা করছে ক্রিকেট প্রেমীদের জন্য এই অভিজ্ঞতা হবে অনন্য এবং এর মাধ্যমে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের উচ্ছ্বাস বাড়বে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। তরুণদের আঁকা গ্রাফিতি দেখার আহ্বান প্রধান উপদেষ্টার। ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার। প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টের শহীদদের নামে 2 শতাধিক স্টেডিয়াম হবে। ক্রীড়া উপদেষ্টা। সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি পেল হোয়াইট হাউস। লেবাননের ইসরায়েলি হামলায় 12 প্যারামেডিক নিহত। WHO প্রধানের শোক এবং বাংলাদেশ ট্যুরে আসছে চ্যাম্পিয়ন ট্রফি। এই ছিল আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ।
ভালো থাকুন, সুস্থ থাকুন, ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।